হ্যালো স্টুডেন্টস, আমি নমিতা ম্যাম জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আর একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো দিল্লি সুলতানি আমলে শিল্প ও স্থাপত্য এবং সাহিত্য চর্চায় যে উন্নতি ঘটেছিল তা নিয়ে। ঠিক আছে, তো চলো দেরি না করে আমরা আজকের আলোচনা শুরু করি। আচ্ছা, আলোচনা শুরু করার পূর্বে তোমার একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি যে তোমরা যারা যারা ভাবছো তোমরা এই সেমিস্টারে আমাদের সাথে অনলাইনে যুক্ত হবে, তোমরা স্ক্রিনে দুটো নাম্বার দেখতে পাচ্ছ। এই দুটো নাম্বার হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তো তোমরা এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো। এছাড়াও তোমাদেরকে একটু কোর্স ডিটেলসটাও বলে রাখি যে তোমাদের যাদের যাদের মেজর কোর্স রয়েছে তোমাদের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা রাখা হয়েছে 1299 টাকা। এছাড়া তোমাদের যাদের যাদের মাইনর কোর্স রয়েছে তোমাদের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা রাখা হয়েছে 699 টাকা। তো স্টুডেন্টস, এই ছিল ইনফরমেশন। এবার আমরা আজকের আলোচনা শুরু করব। তো আলোচনার বিষয় প্রথমেই বললাম যে দিল্লি সুলতানি যুগের স্থাপত্য শিল্প ও কি আঞ্চলিক ভাষা বা বলা যায় যে ভাষার মূল সাফল্যের দিকগুলি। ঠিক আছে, তো দেখো বলা হয়েছে যে ভারতীয় ও ইসলামিক সংস্কৃতির অপূর্ব মেলবন্ধনে এই সময়কালে অর্থাৎ সুলতানি যুগে ইন্দো ইসলামিক স্থাপত্যের নতুন রূপ সৃষ্টি হয়। ঠিক আছে, তো ভারতীয় স্থাপত্য রীতি বা ভারতীয় শিল্প রীতি এবং এর সাথে সাথে যে ইসলামিক বা বলা যায় যে পার্শ্বিক, ঠিক আছে, পার্শ্বিক শিল্প রীতির সংস্পর্শে এক নতুন শিল্প রীতির উত্থান ঘটে দিল্লি সুলতানি যুগে। এবং এই যে নতুন শিল্প রীতি তার মাধ্যমে একাধিক স্থাপত্য নির্মিত হয় এবং এই শিল্প রীতি কিন্তু ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছিল বা গুরুত্ব লাভ করেছিল। ঠিক আছে, তো এই যে সুলতানি যুগের স্থাপত্য, এই স্থাপত্যের প্রধান বৈশিষ্ট্যগুলি নিয়ে আমরা আগে আলোচনা করব। তো দেখো কি কি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় সুলতানি যুগের বিভিন্ন স্থাপত্যগুলির মধ্যে। ঠিক আছে, তো দেখো প্রথমতম বলা যায় এই যে স্থাপত্য, সুলতানি যুগের স্থাপত্য, সেখানে নতুন কৌশল হিসেবে দেখা যায় গম্বুজ, ঠিক আছে, তারপরে মেহরাব এবং কি উচ্চ খিলান নির্মাণের কৌশলগত প্রসার। ঠিক আছে, তো দিল্লি সুলতানি যুগের এই যে একাধিক স্থাপত্য তার প্রধান বৈশিষ্ট্য হলো সেগুলোতে কি থাকবে, গম্বুজ থাকবে, খিলান থাকবে ইত্যাদি। ঠিক আছে, তো গম্বুজ কি, যে কোনো স্থাপত্যের যে উপরিভাগ সেটা যে অর্ধচন্দ্রাকার বা গোলাকার থাকে এই পার্টটাকে বলা হয় কি গম্বুজ। ঠিক আছে, উপরিভাগের অর্ধচন্দ্রাকার বা বলা যায় যে অর্ধ গোলাকার বা বলা যায় যে গোলাকার অংশটাকে কি বলা হয়, গম্বুজ। তারপরে দেখো খিলান বলতে কি বোঝায়, তো এই যে দরজা, এই দরজা সাধারণত এমন ভাবে তৈরি হয়, কিন্তু দিল্লি সুলতানি যুগের দরজা এইভাবে তৈরি করা হতো। ঠিক আছে, এই উল্টানো ইউ আকৃতির করে, যাতে ভারী ভারী যে গম্বুজগুলি সেই গম্বুজগুলির ভার এই দরজা কি করতে পারে, বহন করতে পারে বা সহ্য করতে পারে বা স্থাপত্য কি হয়, মজবুত হয়। ঠিক আছে, তাহলে বোঝা গেল হচ্ছে যে গম্বুজ কি এবং খিলান কি, খিলান হলো উল্টানো ইউ আকৃতির দরজা। ঠিক আছে, এই চারকোনা ভাবে তৈরি না করতে উল্টানো ইউ আকৃতির দরজাকে কি বলা হয়, খিলান। তো এই ধরনের বৈশিষ্ট্য দেখা যায় দিল্লি সুলতানি যুগের স্থাপত্যে। ঠিক আছে, তো এটি হলো অন্যতম প্রধান বৈশিষ্ট্য। এছাড়াও কি দেখা যায়, অলঙ্করণ শিল্পের ক্ষেত্রে যে জ্যামিতিক নকশা ব্যবহার করা হতো, এর পাশাপাশি ফুল পাতা অলঙ্কার করা হতো এবং কি আরবি ক্যালিগ্রাফির ব্যাপক ব্যবহার, যে কোরআনের যে বাণীগুলি সেগুলি আরবি ভাষায় সুন্দর করে খোদাই করা হতো স্থাপত্যগুলিতে। ঠিক আছে, তো এটি হলো অন্যতম প্রধান বৈশিষ্ট্য। এছাড়া উপাদান অর্থাৎ কি দিয়ে স্থাপত্যগুলি তৈরি করা হতো, তো মূলত লাল বেলে পাথর, মার্বেল পাথর এবং কি মজবুত চুনা পাথরের ব্যবহার করা হতো স্থাপত্যগুলিতে। এছাড়া সাংস্কৃতিক মিলন অন্যতম প্রধান বৈশিষ্ট্য স্বরূপ বলা যায় যে ভারতীয় প্রথাগত কারুশিল্পের সঙ্গে ইসলামী নকশার অপূর্ব সমন্বয় হলো দিল্লি সুলতানি স্থাপত্যের অন্যতম প্রধান বৈশিষ্ট্য। ঠিক আছে, তো এই গেল দিল্লি সুলতানি যুগের বৈশিষ্ট্য সম্পর্কে। এবারে আমরা উদাহরণ নিয়ে আলোচনা করব। ঠিক আছে, দিল্লি সুলতানি যুগের স্থাপত্যের একাধিক উদাহরণ সম্পর্কে। তো দেখো প্রথমতম বলা হয়েছে যে মামলুক ও খলজি, মামলুক থেকে খলজি বংশ যে রয়েছে সেই সময়কালের বিভিন্ন রাজারা, কোন কোন রাজা বা কোন কোন সুলতান কোন কোন স্থাপত্য নির্মাণ করেছিলেন তা। তো দেখো কুতুব মিনার, কুয়াতুল ইসলাম মসজিদ, ঠিক আছে, কে রচনা করেছিলেন বা কে নির্মাণ করেছিলেন, কুতুবউদ্দিন আইবেক, তিনি মামলুক বংশের একজন সুলতান ছিলেন। ঠিক আছে, শক্তিশালী। এছাড়া খলজি আমলের আলাই দরওয়াজা, যেটি কিনা
নির্মাণ করেছিলেন আলাউদ্দিন খলজি। ঠিক আছে, তো প্রকৃত খিলান ও গম্বুজের চমৎকার প্রতিফলন এতে দেখা যায়। তো গম্বুজ কি খিলান কি আমি আগেই আলোচনা করলাম। ঠিক আছে, তো এই যে উদাহরণগুলি কুতুব মিনার, কুয়াতুল ইসলাম মসজিদ এবং কি আলাই দরওয়াজা, এগুলি হলো মামলুক ও খলজি বংশের বিভিন্ন সুলতানদের আমলে নির্মিত হলো হচ্ছে যে জনপ্রিয় কিছু স্থাপত্য। ঠিক আছে, এছাড়া তুগলক রাজবংশের আমলে নির্মিত কিছু স্থাপত্যের ক্ষেত্রে বলা যায় যে অলঙ্করণের যে স্থায়িত্ব ও নিরাপত্তার ওপর জোর দেওয়া হতো। ঠিক আছে, বা তুগলক বংশের রাজারা অলঙ্করণের যে স্থায়িত্ব বা নিরাপত্তার ওপর বেশি গুরুত্ব আরোপ করতো। যেমন কি গিয়াসউদ্দিন তুগলকের সমাধি হলো তুগলক রাজবংশের রাজাদের অন্যতম স্থাপত্যের অন্যতম প্রধান নিদর্শন। এছাড়া ফিরোজ শাহর কোটলা দুর্গ এবং কি উৎকৃষ্ট উদাহরণ। ঠিক আছে, তো তুগলক রাজবংশের আমলে বিভিন্ন সুলতানদের কর্তৃক নির্মিত বিভিন্ন স্থাপত্য বা একাধিক স্থাপত্য হলো গিয়াসউদ্দিন তুগলকের সমাধি, এছাড়া ফিরোজ শাহ তুগলকের কোটলা দুর্গ। ঠিক আছে, তারপরে সৈয়দ ও লোদিদের আমলে নির্মিত কিছু স্থাপত্য হলো আটকোনা বিশিষ্ট সমাধি। ঠিক আছে, তারপরে দ্বিগম্বুজ পদ্ধতির সূচনা হয় তাদের যুগে, যা পরবর্তীকালে মুঘল স্থাপত্যের মূল ভিত্তি তৈরি হয়েছিল। তো সৈয়দ ও লোদি আমলে সুলতানি স্থাপত্যের পতন ঘটেছিল, কিন্তু তা সত্ত্বেও বলা যায় যে এর কিছু যে উন্নত বা বলা যায় যে গুরুত্বপূর্ণ দিকগুলি হলো যে আটকোনা বা আটকোণ বিশিষ্ট সমাধি নির্মাণ হতো তাদের যুগে, অর্থাৎ সৈয়দ ও লোদিদের আমলে, এবং কি দ্বিগম্বুজ বিশিষ্ট স্থাপত্য নির্মাণ হতো। তো এগুলি হলো বা এই নিদর্শনগুলি হলো সৈয়দ ও লোদি রাজবংশের আমলে বিভিন্ন সুলতানদের কর্তৃক নির্মিত একাধিক স্থাপত্যের অন্যতম প্রধান বৈশিষ্ট্য। ঠিক আছে, তো উদাহরণ গেল। এবারে আমরা আলোচনা করব সাহিত্য চর্চা ও কি ইতিহাস লিখন নিয়ে। ঠিক আছে, তো এই সময়কালে রাজকীয় ভাষা হিসেবে ফার্সি জনপ্রিয় হয়ে উঠেছিল এবং আঞ্চলিক ভাষা ও সংস্কৃতিও কিন্তু পুনরুদ্ধার ঘটেছিল বা বলা যায় যে উন্নতি ঘটেছিল। তবে সরকারি ভাষা ছিল কি ফার্সি। যেমন দেখো বলা হয়েছে ফার্সি ভাষার ক্ষেত্রে বা ফার্সি সাহিত্য এই সময়কালে ফার্সি ভাষায় একাধিক সাহিত্য বা বলা যায় যে রচিত হয়েছিল। যেমন দেখো বলা হয়েছে যে সুলতানি আমলে ফার্সি ভাষা রাজকীয় পৃষ্ঠপোষকতা লাভ করে এবং ঐতিহাসিক বিবরণ লিখন রীতির এক বস্তুনিষ্ঠ ভিত্তিও তৈরি করে। ঠিক আছে, তো এই সময়কালে মিনহাজ উস সিরাজ কি রচনা করেছিলেন? তাবাকাত ই নাসিরি এবং জিয়াউদ্দিন বারুনি তারিক ই ফিরোজ শাহী মূলত ফার্সি ভাষায় রচনা করেছিলেন। তো এই গ্রন্থগুলি থেকে আমরা দিল্লি সুলতানি যুগের একাধিক তথ্য জানতে পারি। সুতরাং সুলতানি যুগের ইতিহাস রচনার জন্য এই গ্রন্থ দুটির গুরুত্ব অপরিসীম। তো এই গ্রন্থ দুটি ফার্সি ভাষায় কি হয়েছিল? রচনা হয়েছিল, যা থেকে বোঝা যায় যে এই সময়কালে ফার্সি ভাষা ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিল। ঠিক আছে, তারপরে দেখো আমির খসরু ও আঞ্চলিক সাহিত্যেরও কিন্তু জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছিল। যেমন দেখো বলা হয়েছে যে ফরাসি সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব হলো কে? আমির খসরু। ঠিক আছে, তো তিনি হিন্দভি ও রেক্তা ভাষার সূচনা করেন এবং কি কওয়ালি সেতার সঙ্গীতের নতুন রূপ উদ্ভাবন করে ভারতীয় সংস্কৃতিকে কি করেছিলেন? সমৃদ্ধ করেছিলেন। ঠিক আছে, এছাড়াও আঞ্চলিক সাহিত্যের বিকাশের ক্ষেত্রে বলা যায় যে ভক্তি ও সুফি আন্দোলনের প্রভাবে বাংলা, হিন্দি, মারাঠি ও কি তামিল সাহিত্যের জোয়ার এসেছিল বা তামিল সাহিত্য, এই সমস্ত সাহিত্যগুলিরও বিকাশ ঘটেছিল এবং বাংলায় সুলতানদের পৃষ্ঠপোষকতায় রামায়ণ, মহাভারত এবং কি ভাগবত অনুদিত হয়েছিল। অর্থাৎ এই সময়কালে ফার্সি ভাষার সাথে সাথে ভক্তি ও সুফি আন্দোলনের ফলে বিভিন্ন যে আঞ্চলিক ভাষা ছিল সেগুলিও জনপ্রিয়তা বা বিকাশ লাভ করেছিল। তো স্টুডেন্টস, এই ছিল আজকের আলোচনার বিষয়। আজকের আলোচনার ক্লাস এতটাই। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।